আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। আজকের পর্বে চলো আমরা অনুশীলনের সৃজনশীলতা নিয়ে তোমাদের সাথে একটু আলোচনা করি। কি বলছে দেখো তো। অহনা বাবার সাথে কৃষি খামারে ঘুরতে যেয়ে বিভিন্ন ধরনের গাছ পর্যবেক্ষণ করে। সে দেখলো একটি করে আলো জ্বালিয়ে ছোট ছোট চারা গাছ রাখা আছে। যে ঘরটাতে রাখা আছে ওই ঘরটা বেশ ঠান্ডা। তাহলে আমরা বুঝতে পারতেছি ওই চারা গাছগুলোকে শৈত্য প্রদান করা হচ্ছে বা ঠান্ডা পরিবেশে রাখা হয়েছে। এইটাকে আমরা বলি হচ্ছে ভার্নালাইজেশন। এই যে প্রক্রিয়াটা, কোনো চারা গাছ বা বীজটাকে বপন করার আগে কিছু প্রস্তুতিমূলক কাজ, যেটার কারণে তোমার হচ্ছে ওই গাছের বৃদ্ধি অনেক ভালো হবে। তাহলে এরকম একটা প্রক্রিয়া এখানে সে দেখলো। সে আবার দেখলো কিছু ফলদ গাছের ফুল ফুটছে না, কিছু গাছের ছোট অবস্থায় ফলগুলো ঝরে পড়ছে। তাহলে দুই ধরনের সিচুয়েশন দেখলো। একটাতে কি হইলো, কিছু ছোট ছোট চারা গাছকে ঠান্ডা পরিবেশের ভিতর রাখছে, আর কিছু দেখলো যে ফল গাছগুলোর ফুল ফুটছে না এবং গাছের ছোট অবস্থায় মানে ফুল থেকে ফল হওয়ার পরেও ওই ফলগুলো হচ্ছে ঝরে পড়ে যাচ্ছে। তাহলে এই দুইটা অবস্থা সে দেখতে পাইলো। এরপরে ক নাম্বারটা কি বলছে দেখো তো। বায়োলজিক্যাল ক্লক বলতে কি বুঝো? বায়োলজিক্যাল ক্লক, এখন ক্লক বলতে আমরা কি বুঝি? ঘড়ি বুঝি। তাহলে জৈবিক ঘড়ি, তাহলে জৈবিক ঘড়ি এটা বলতে কি বোঝায় এটা জানতে চাইছে। এখন ঘড়ি আমাদেরকে সময় দেয়। সময় মানে সূর্যের আলো কতক্ষণ থাকতেছে এটা তো আমরা বুঝতে পারি, যে সূর্যের আলো মানে সূর্য কতক্ষণ ধরে তাপ দিচ্ছে, কত ঘন্টা ধরে সূর্য তাপ দিচ্ছে, এটার উপর নির্ভর করে কিন্তু আমরা এই যে মানে এই কনসেপ্টটা বুঝতে পারি। সূর্য তাপ দেওয়ার উপর ভিত্তি করে কিছু উদ্ভিদ অনেক বেশি ব্লুম করতেছে, মানে এই সময়ে এই রেঞ্জের ভিতর তাপ দেওয়ার ফলে ওদের ব্লুমিংটা অনেক ভালো হচ্ছে। আবার কিছু উদ্ভিদ এত তাপের জন্য সহ্য করতে পারতেছে না, এত তাপ সহ্য না করে সে হচ্ছে নেতায় পড়তেছে। তাহলে এক এক উদ্ভিদের ক্ষেত্রে এক এক জিনিস আমরা দেখতে পাবো। তাহলে এই জায়গাটা বোঝার জন্য চলো আমরা প্রথমে এখানে একটু কথাবার্তা দেখি। কি বলছে দেখো তো। ছোট দিনের একটা উদ্ভিদ, যেই উদ্ভিদটা 8 থেকে 12 ঘন্টা সূর্যের আলো হইলেই হচ্ছে ওর হয়ে যায়। তাহলে সূর্যের আলো যখন 8 থেকে 12 ঘন্টা পড়তেছে তখন ওই উদ্ভিদগুলা অনেক বেশি ব্লুম করতেছে বা অনেক বেশি সময় ধরে আলো পড়ার কারণে, মানে এই সময়ের ভিতরে আলো পড়ার কারণে ওরা হচ্ছে বৃদ্ধিপ্রাপ্ত হইতে পারতেছে। তাহলে চন্দ্রমল্লিকা আর ডালিয়া এটা আমরা দেখতে পাই 8 থেকে 12 ঘন্টা যদি সূর্যের আলো পড়ে সেক্ষেত্রে এই ফুলগুলো হচ্ছে অনেক বেশি ব্লুম করে। বড়দিনের উদ্ভিদ, বড়দিন বলতে কি তোমরা ওই স্যান্টা ক্লসের ওই দিনটার কথা বুঝতেছো না? কিন্তু বড়দিন বলতে সূর্যের আলো যখন অনেক বেশি পড়বে, মানে দিন বড়, তার মানে সূর্য অনেকক্ষণ ধরে আলো দিচ্ছে। সূর্য অনেকক্ষণ ধরে আলো দেওয়ার মানে কি দিনের দৈর্ঘ্যটা অনেক বেশি বড় হবে। তাহলে 12 থেকে 16 ঘন্টা যদি সূর্য আলো দেয় মানে গ্রীষ্মকাল বুঝাইছে। বড়দিন বলতে কিন্তু গ্রীষ্মকালটা বুঝাইছে। ছোট দিন আমরা জানি যে শীতকালে দিন ছোট থাকে, রাত বড় থাকে, আর গরমকালে তো গ্রীষ্মকালে হচ্ছে তোমার দিন বড় থাকে, রাত ছোট থাকে। তাহলে বড় দিন মানে হচ্ছে গ্রীষ্মকালে দেখতেই পারতেছো 12 থেকে 16 ঘন্টা সূর্য তাপ দিবে। তাহলে ওই সময় লেটুস আর ঝিঙ্গা এই উদ্ভিদগুলো অনেক বেশি হয়। তারপরে আলোক নিরপেক্ষ, সূর্যের আলো যতক্ষণই পড়ুক আমার কিচ্ছু যায় আসে না, সে হইলো শশা আর সূর্যমুখী। এখন তুমি ভাবতে পারো যে এই আমি তো জানি সূর্যমুখী ফুল সূর্যের সাথে এরকম করে মাথাটা মানে সূর্যের দিকে তাকায় থাকে, সূর্য যখন এভাবে ডুবে যায় সেও ডুবে যায়। ঠিক আছে, সূর্যের সাথে সে মাথা ঘুরাক, কিন্তু সূর্যের আলো কতক্ষণ পড়তেছে এর উপর নির্ভর করে যে সে ফুটবে এটা কিন্তু মানে এই উদ্ভিদের ক্ষেত্রে আমরা দেখতে পাই না। শশা সূর্যমুখী এটা হচ্ছে সূর্যের আলো যতক্ষণই হোক তাদের কোনো প্রভাব পড়ে না, তারা হচ্ছে ফুটলো, কিন্তু ওই সূর্যমুখী কি করে সূর্যের দিকে তাকায় থাকে, এটা হচ্ছে আলাদা কনসেপ্ট। তাহলে এই যে আলো অন্ধকারের যে ছন্দটা, কতক্ষণ আলো পড়লে কোন উদ্ভিদ ব্লুম করবে, আলো অন্ধকারের এই ছন্দটা হচ্ছে আমাদের এই বায়োলজিক্যাল ক্লক মানে জৈবিক ঘড়ি। কি বলছে দেখো তো। অনেক উদ্ভিদের ক্ষেত্রে কিছু কিছু জৈবিক ক্রিয়াকলাপ নিয়মিত একই সময়ে চলমান থাকে। কিছু কিছু কার্যকলাপ নিয়মিত একই সময়ে চলমান থাকার যে ছন্দটা, এটাই হচ্ছে জৈবিক ঘড়ি বা বায়োলজিক্যাল ক্লক। ওই উদ্ভিদের বা যে উদ্ভিদগুলার জৈবিক কার্যকলাপ যে এই সময়টার ভিতরে ওরা এই কাজটা করে ফেলে, বা মানে এই রেঞ্জের ভিতরে এই কাজটা চলবে, তারপরে ওরা হচ্ছে আবার অন্য উদ্ভিদের ক্ষেত্রে আরও যদি লেন্থটা তুমি যদি হচ্ছে আলো ফেলার লেন্থ যদি আরও বৃদ্ধি করো সেক্ষেত্রে ওরা ওদের জৈবিক কার্যাবলীগুলো সম্পন্ন করবে। এরকমই আলো অন্ধকারের এই ছন্দটা এটাই হচ্ছে জৈবিক ঘড়ি। তারপরে জিজ্ঞেস করছে যে ভার্নালাইজেশন কি। ভার্নালাইজেশন হচ্ছে একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে আমরা হচ্ছে কোনো একটা বীজকে শীত অনুভবটা দেই, মানে শৈত্য প্রদান করি। শৈত্য বলতে আমরা শীত যে ভাবটা
শীতকালে যে সূর্য না উঠলে আমরা কি বলি, শৈত্যপ্রবাহ চলতেছে, এরকম বলি না? তাহলে শৈত্য প্রদানের মাধ্যমে কোনো একটা উদ্ভিদের ফুল ধারণ ক্ষমতাটাকে ত্বরান্বিত করব, তাড়াতাড়ি ফুল ধরতে সাহায্য করব। তাহলে এই যে ফুল ধারণটাকে তুমি ত্বরান্বিত করলা, ত্বরান্বিত মানে হচ্ছে, ত্বরণ ওয়ার্ডটা তো শুনছো ফিজিক্সে, ত্বরণ মানে হচ্ছে বৃদ্ধি করা। তাহলে ফুল ধারণটাকে বৃদ্ধি করবা, ওই সময়টাকে কমায় এনে তাড়াতাড়ি ফুল ফোটাতে সাহায্য করবা। কিভাবে করবা? শৈত্য প্রদান করার মাধ্যমে, শীত অনুভবটা দিবা, এই মানে তাপমাত্রা অনেক কমায় ফেলাবা, টেম্পারেচার অনেক কমায় ফেলাইলে দেখবা যে ওই গাছটাতে অনেক তাড়াতাড়ি ফুল চলে আসতেছে। তাহলে শৈত্য প্রদানের মাধ্যমে উদ্ভিদের ফুল ধারণ ক্ষমতাকে ত্বরান্বিত করার প্রক্রিয়াটাকে বলবো হচ্ছে ভার্নালাইজেশন। এরপরে উদ্ভিদের বৃদ্ধি পুষ্পায়নে তাপ ও শৈত্যের প্রভাব রয়েছে। হ্যাঁ, উদ্ভিদের বৃদ্ধির জন্য ওই যে একটু আগে তো বললাম, কোন উদ্ভিদ কতটুকু মানে ব্লুম করবে, ওইটা হচ্ছে তোমার তাপের উপর নির্ভর করে, সূর্য কতক্ষণ ধরে তাপ দিচ্ছে। যদি অনেকক্ষণ ধরে তাপ দেয় তাহলে এনভায়রনমেন্টটা অনেক বেশি ওয়ার্ম হয়ে যাবে, উষ্ণ তাপমাত্রা সে হচ্ছে বেশি বৃদ্ধি প্রাপ্ত হইতে পারবে। ওরকমই তারপরে পুষ্পায়নে মানে ফুল ফোটার ক্ষেত্রে, ফুল তাড়াতাড়ি ফুটবে নাকি দেরিতে ফুটবে ওইটার উপরেও কিন্তু তাপের প্রভাব আছে, শৈত্যের প্রভাব আছে। শৈত্য মানে হচ্ছে শীত, তাপের প্রভাব আছে, শীতের প্রভাবও আছে। অনেক উদ্ভিদের অঙ্কুরিত বীজকে শৈত্য প্রদান করা হলে তাদের ফুল ধারণের সময় এগিয়ে আসে। তাহলে অঙ্কুরিত বীজকে মানে তুমি মাটিতে এখনো বপন করো নাই, একটু শিকড় বের হয়েছে, একটু শিকড় বের হইলে ওইটা না আমরা মাটিতে বপন করি, তারপর পরিচর্যা করলে একটা গাছ হয়। কিন্তু ওই বীজটাকে তুমি এরকম একটা নিম্ন টেম্পারেচারের ভিতরে রাখলা, যেখানে ওই এনভায়রনমেন্টের ভিতরে যে বীজটার ভিতরে ওর যে জীবনী শক্তিটা এটা হচ্ছে অনেক বেশি বেড়ে গেল, তখন তুমি যখন মাটিতে দিলা ওই গাছটা অনেক তাড়াতাড়ি বড় হয়ে যাবে, অনেক তাড়াতাড়ি ফুল চলে আসবে। তাহলে এই কথাটাই বলছে যে অঙ্কুরিত বীজকে শৈত্য প্রদান করা হলে তাদের ফুল ধারণের সময় এগিয়ে আসে, মানে ফুল তাড়াতাড়ি হচ্ছে ধরে ফেলতে পারে। ফুল ও ফল সৃষ্টির সুপ্তাবস্থার দৈর্ঘ্য হ্রাস পায়। সুপ্তাবস্থা মানে হচ্ছে লুকায় থাকা অবস্থা, লুকায় থাকা অবস্থার দৈর্ঘ্য। এখন দৈর্ঘ্য এটা মিটার স্কেল দিয়ে মাপার জিনিস না, সময়ের দৈর্ঘ্য বলতে অনেক বেশি সময় লাগতেছে, এই সময়টাকে তুমি কমায় আনলা, মানে দৈর্ঘ্যটাকে কমায় আনলা, এই কাজটা বলছে যে ফুল ও ফল সৃষ্টির সুপ্তাবস্থার দৈর্ঘ্য হ্রাস পায়, হ্রাস মানে কমে যায়। তাহলে লুকায় থাকার দৈর্ঘ্যটা কমে আসছে, লুকায় থাকার সময় কমে আসছে, তার মানে তাড়াতাড়ি ব্লুম করবে ফুলটা। তাই কম সময়ে ফুল ধারণ করানোর জন্য ভার্নালাইজেশন একটি উপকারী প্রক্রিয়া। তাহলে কম সময়ে ফুল ধারণ করাবো আমরা কিভাবে? ওই উদ্ভিদটাকে নিম্ন টেম্পারেচারে রেখে অথবা ঠান্ডা আবহাওয়াতে তাকে রেখে ফুল ধারণটা তাড়াতাড়ি করানোর জন্য এই পুরো প্রসেসটাকে বলবো হচ্ছে ভার্নালাইজেশন। এরপরে কি বলছে দেখো তো, উদ্দীপকে ফলদ গাছগুলোর এরকম সমস্যার কারণ। এখন ফলদ গাছে কি হয়েছিল, এই যে এখান থেকে এতটুকু, কিছু ফলদ গাছের ফুল ফুটছিল না, ফুল না ফোটা আর হচ্ছে ছোট অবস্থায় গাছের ফলগুলো ঝরে পড়ে যাওয়া, এগুলো আমরা জানি হচ্ছে উদ্ভিদের হরমোনের কারণে হয়। উদ্ভিদের দেহেও বিভিন্ন ধরনের হরমোন আছে, তাহলে কারণ জিজ্ঞেস করছে, কারণ হচ্ছে বিভিন্ন ধরনের হরমোন। এই যে হরমোনগুলা এক একটা এক এক কাজ করে, আমরা জানি উদ্ভিদের দেহেও তোমার বিভিন্ন ধরনের হরমোন আছে। এখন এই হরমোনগুলা কি কি কাজ করে, ওই কাজগুলো যদি তুমি জানতে পারো তাহলেই বুঝতে পারবা যে কেন ওই ফুল ফুটতেছে না অথবা কেন তোমার ফল তাড়াতাড়ি ঝরে পড়ে যাচ্ছে। এইখানে হরমোনের সাথে সাথে আরও কিসের বর্ণনা করছে দেখো তো, সূর্যের আলোও কিন্তু এই জায়গায় ভূমিকা পালন করে। কারণ ওই যে আমরা একটু আগে পড়ছিলাম যে কত ঘন্টা তাপ দিলে কোন উদ্ভিদ বেশি বড় হবে, কোন উদ্ভিদের বৃদ্ধি তাড়াতাড়ি হবে, এই দিনের দৈর্ঘ্যটাও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে তারপর কি বলছে দেখো, ছোট দিনের উদ্ভিদ যখন সূর্য 8 থেকে 12 ঘন্টা আলো দিচ্ছে তখন আমাদের চন্দ্রমল্লিকা, ডালিয়া এই যে ফুলগুলা বেশি ব্লুম করতেছিল, তাই না? তারপর দেখো বড় দিনের উদ্ভিদ যখন সূর্য 12 থেকে 16 ঘন্টা তাপ দিচ্ছে তখন ছিল লেটুস, ঝিঙ্গা, এই উদ্ভিদগুলো অনেক বেশি বড় হচ্ছিল। তারপরে আলোক নিরপেক্ষ ছিল, যেখানে আলোর কোনো প্রভাবই নেই, সূর্যমুখী ছিল, শশা ছিল। তাহলে এই যে আলোর একটা ভূমিকা আছে ফুল ফোটার ক্ষেত্রে, কত ঘন্টার ভিতরে বা কত রেঞ্জে আলো পড়লে তোমার ফুল ফুটবে তাড়াতাড়ি অথবা বৃদ্ধিপ্রাপ্ত হইতে পারবে না, এরকম একটা প্রভাব কিন্তু আলো মানে প্রভাবটা ফেলতেছে। আলো ছাড়াও এই যে উদ্ভিদের ফুল ফোটা এবং ফুলের ঝরে পড়া রোধে উদ্ভিদ দেহে উৎপন্ন কিছু হরমোন, এবার দেখো কিছু হরমোনও ভূমিকা পালন করে। আলো তো ভূমিকা পালন করলো, এরপরে কিছু হরমোন ভূমিকা পালন করে উদ্ভিদের ফুল ও জনন সংশ্লিষ্ট অঙ্গের বিকাশে। ফ্লোরিজেন হরমোনটা এবং ভার্নালিন একটা হরমোন আছে, এই দুইটা হরমোনকে বলা হয় হচ্ছে তোমার পোস্টুলেটেড হরমোন। এই কথাটা মনে রাখতে পারো, পোস্টুলেটেড হরমোন।
পোস্টুলেটেড হরমোন, এই যে ফ্লোরিজেন আর ভার্নালিন, এই দুইটা হচ্ছে পোস্টুলেটেড হরমোন। পোস্টুলেটেড হরমোন মানে হচ্ছে উদ্ভিদেরই এরকম একটা হরমোন, কিন্তু ওদের এক্স্যাক্ট লোকেশন অথবা ওদের শনাক্তকরণ এখন আমরা করতে পারি না, ওরা কি কাজ করে এক্স্যাক্টলি, অথবা তোমার হচ্ছে কোথা থেকে নিঃসৃত হয়, এরকম মানে এখনো এক্স্যাক্টভাবে আমরা জানতে পারি নাই, যার জন্য এই দুইটা হরমোনকে তোমার পোস্টুলেটেড হরমোন বলে। কিন্তু এই যে ফ্লোরিজেন, ফ্লাওয়ার ফ্লোরিজেন, ফুল ফোটাইতে সাহায্য করে হচ্ছে তোমার ফ্লোরিজেন হরমোনটা। এটা মনে রাখতে পারো, এই যে ফ্লোরিজেন হরমোন পাতায় উৎপন্ন হইলো পাতায়, কিন্তু কাজ করে কি, ফুল ফোটাইতে সাহায্য করে। পাতা, মনে করো এরকম একটা ডাল আছে, যেখানে এখানে একটা পাতা তৈরি হবে, এখানে একটা পাতা, এদিকে পাতা, এরকম করে উপরে ছোট্ট একটা বাবু পাতা হওয়ার কথা, মানে পত্র মুকুল হওয়ার কথা। মুকুল বলতে তো আমরা ছোট জিনিস বুঝতেছি, তাহলে এই যে পত্র মুকুলটা কিসে পরিণত হয়ে যাবে, পুষ্প মুকুলে পরিণত হয়ে যাবে। পত্রমুকুল পুষ্পমুকুলে পরিণত হয়ে যাবে, এটাকে আমরা বলবো হচ্ছে কি, ফুল ফোটা বলবো। তাহলে পুষ্পমুকুলে পরিণত হইতে সাহায্য করতেছে হচ্ছে আমাদের এই ফ্লোরিজেন হরমোনটা। ফ্লোরিজেন হরমোন কি করবে, পত্রমুকুলকে পুষ্পমুকুলে পরিণত করবে, তাহলে রূপান্তরিত হলো। এই জন্য তো আমরা ফুলকে কি বলি, রূপান্তরিত বিটপ বলি, তাই না? তাহলে ফ্লোরিজেন এই কাজটা করতেছে, মানে ফুল ফোটাইতে সাহায্য করে। পত্রমূলে স্থানান্তরিত হয়ে কি করতেছে, পত্রমূলে স্থানান্তরিত হয়ে পত্রমূলকে পুষ্পমুকুল হিসেবে রূপান্তরিত করে এবং ফুল ফোটাতে সাহায্য করে। আবার উদ্ভিদদেহে কিছু হরমোন তৈরি হয় যা পাতা, ফুল, ফল এগুলাকে কি করে, পাতা, ফুল, ফল ইত্যাদি ঝরাতে সাহায্য করে। হ্যাঁ, কিছু হরমোন আছে তোমার উপকারী না, পাতা, ফুল, ফলকে ঝরায় ফেলায়। সেক্ষেত্রে আমরা পাতা, ফুল, ফলের ঝরে পড়া, এটা ইথিলিনের ক্ষেত্রেও দেখতে পাই। ইথিলিনও কি করে, তোমার হচ্ছে যে ফলের ঝরে পড়া ত্বরান্বিত করে, যেটা একটা খারাপ দিক। ফলকে তাড়াতাড়ি পাকায় হচ্ছে ঝরায় ফেলায় দেয়। এই হরমোনগুলোর ভিতর আবার আছে দেখো অ্যাবসিসিক অ্যাসিড, এইটাও কি করে, এবং ইথিলিন। আচ্ছা, এই যে এই দুইটা হরমোন তোমার হচ্ছে ফলের ঝরে পড়া ত্বরান্বিত করে। ফল ঝরে পড়বে, এটাকে ত্বরান্বিত মানে হচ্ছে বৃদ্ধি, ইনক্রিজ। তাহলে যদি তোমার বৃদ্ধিটাকে বাড়ায় ফেলায়, ঝরানোর জন্য মানে ফল ঝরায় ফেলাটাকে তাড়াতাড়ি করায় দেয়, তাহলে এটা তো একটা খারাপ দিক। তাহলে কিছু হরমোন আছে যেগুলো হচ্ছে তোমার এই যে এরকম অপকারী বৈশিষ্ট্য সম্পন্ন আর কি। তাহলে আমরা উদ্দীপকে পড়লাম, সমস্যা দুইটা কি ছিল, ফুল ফুটতেছিল না আর ফল অকালে ঝরে পড়তেছিল। তাহলে এটা আমরা বুঝতে পারি যে ফুল না ফোটাটা এটা হচ্ছে দিনের দৈর্ঘ্যের উপর নির্ভর করতে পারে, যে সূর্যের আলো কম বেশি হওয়ার কারণে ফুল ফুটতেছে না, এরকম সমস্যা হইতে পারে। অথবা হরমোনের অভাব দেখা দিতে পারে, যে ফ্লোরিজেন হরমোন নাই, এই জন্য ফুল ফুটতেছে না। আমরা জানি ফ্লোরিজেন হরমোন ফুল ফুটাইতে সাহায্য করে। আর ফলের অকালে ঝরে পড়া, এটা হচ্ছে তোমার অ্যাবসিসিক অ্যাসিড আর হচ্ছে ইথিলিন, এই দুইটা হরমোন আমরা জানি হচ্ছে ফলের অকালে ঝরে পড়া ত্বরান্বিত করে। তাহলে এই হরমোন আর আলোর প্রভাব এই জায়গাটা আমরা ব্যাখ্যা করতে পারতেছি। এরপরে চলো ঘ নাম্বার প্রশ্নটা কি বলছে আমাদের। ঘ নাম্বার প্রশ্ন, যে অহনার দেখা গাছগুলো উক্ত পরিবেশে রাখার কারণ বিশ্লেষণ করতে বলছে। কোন গাছ, কি পরিবেশ, এই যে প্রথম যে লাইনটা, ছোট ছোট চারা গাছ আলো জ্বালিয়ে একটা ঠান্ডা ঘরের ভিতর রাখলো, তার মানে এটা কি ছিল, আমাদের ভার্নালাইজেশন প্রক্রিয়াটা ছিল। এই প্রক্রিয়াটা কেন করতেছে ওই খামারিগুলা, কেন ওদের গাছকে ওরা এরকম ঠান্ডা পরিবেশে রাখলো, চলো আমরা এই জায়গাটা পড়ি। উদ্দীপকে কৃষি খামারে খামারিরা ঠান্ডার ভেতর ছোট ছোট চারা গাছ রেখেছিল যেখানে একটি আলো জ্বালানো ছিল। খামারিরা ফসলি উদ্ভিদে আগাম ফুল ও ফল ধারণের লক্ষ্যে এমন পরিবেশে গাছগুলোকে রেখেছিল। তাহলে উদ্দেশ্য কি, তাড়াতাড়ি করে এই যে আগাম ফুল ও ফল ধারণের লক্ষ্যে, তাহলে ওরা ফুল ফল ধারণ করাইতে চায়। অবশ্যই তুমি একজন খামারি হলে তুমি চাইবা যে তোমার যে ফসলগুলো ওগুলোতে যাতে তাড়াতাড়ি ফুল ফল হয়, তাড়াতাড়ি ফুল ফুটলে ওখানে ফল তৈরি হবে, ফল থেকে তারপর তুমি হচ্ছে এটা বাজারে উঠাইতে পারবা বা তোমার লাভ হবে। যত তাড়াতাড়ি হবে কাজটা তাতে তত তাড়াতাড়ি তোমার লাভ। বাজারে যদি তুমি তাড়াতাড়ি হচ্ছে ফলগুলো সাপ্লাই করতে পারো, সেক্ষেত্রে কোনো মৌসুমি ফল মানে আগে আগে ছাড়লে তো হচ্ছে ওইখানে মানে ব্যবসায়িক ক্ষেত্রে দেখলে বেশি দামে হচ্ছে ছাড়া যায়। তাহলে ওরা উদ্দেশ্যটা কি ছিল, তাড়াতাড়ি করে যাতে ফুল ফল ধারণ করাইতে পারে। এই জন্য তুমি হচ্ছে ভার্নালাইজেশন প্রক্রিয়াটা সম্পন্ন করতে পারো, যেই প্রক্রিয়ায় কি হয়, তুমি বীজটাকে মাটিতে বপন করার আগে অথবা চারা অবস্থায় ছোট্ট, ওইটাকে তুমি অনেক নিম্ন তাপমাত্রায় রেখে দাও, 2 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস, মানে অনেক শীতের ভিতর রেখে দাও। রেখে দিলে ওই চারাগুলার ভিতরে কিছু কার্যাবলী সম্পন্ন হবে। ওই কাজগুলা করার কারণে যখন বীজটা তৈরি হবে, ওই বীজ যদি তুমি মাটিতে বপন করো, তাহলে তোমার মানে ফুল ধারণ তাড়াতাড়ি হয়ে যাবে, মানে তাড়াতাড়ি ফুল ফুটবে। উদ্ভিদের ফুল ধারণ অনেক সময় নিরবিচ্ছিন্ন আলোক দৈর্ঘ্যের উপর নির্ভর করে। হ্যাঁ, এটা তো জানি, এখন আলো তো পড়ে,
মানে গাছটা মাটিতে বপন করার পরে হচ্ছে তোমার আলো কতক্ষণ পড়তেছে, গ্রীষ্মকালে এক ধরনের ফুল ফোটে, মানে এটা তো একটু আগে আমরা আলোচনা করলাম। আলো উদ্ভিদের বৃদ্ধি, বিকাশ, শাখা প্রশাখা তৈরিতে ভূমিকা পালন করে। তাই আলো অন্ধকারের ছন্দের উপর ভিত্তি করে পুষ্পধারী উদ্ভিদকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। আলো অন্ধকারের ছন্দ, ওই যে বড়দিন, ছোট দিন আর আলোক নিরপেক্ষ, এই 3টা। তাহলে এই যে এই কথাগুলো বলছে, ছোট দিনের উদ্ভিদ, বড় দিনের উদ্ভিদ আর আলোক নিরপেক্ষ। উপযুক্ত বৃদ্ধি বিকশিত ও শাখান্বিত উদ্ভিদ অধিক ফুল ফল ধারণ করে। উদ্দীপকে ঘরটিতে রাখা আলো এক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে। ওই যে ওরা যে ছোট ছোট লাইট জ্বালায় রাখছে, ওইটা হচ্ছে ওই আলো দিচ্ছে। কোন উদ্ভিদে কতক্ষণ আলো লাগবে, এখন তুমি তো সূর্যকে আর বেঁধে রাখতে পারবা না যে সূর্য যাইও না, আমার গাছগুলার বৃদ্ধির জন্য 12 থেকে 16 ঘন্টা আলো লাগবে। তুমি এখন শীতকালে তো সূর্যকে বেঁধে রাখতে পারতেছো না, সেক্ষেত্রে তুমি আর্টিফিশিয়ালভাবে গাছগুলাকে তাপ দাও। সূর্যের আলো থেকে যে ওরা তাপ পায়, তারপরে হচ্ছে যেই মানে আলোক শক্তিটা পায়, ওটা তুমি চাইলেই হচ্ছে হলুদ রঙের যে এনার্জি বাল্বগুলো থাকে ওগুলা দিয়েও কিন্তু তুমি কাজটা করতে পারো। তাহলে ওরা ছোট ছোট ওই লাইট দিয়ে এই আলো অন্ধকারটা নিজেরাই নিয়ন্ত্রণ করতেছে, আলো অন্ধকারের ছন্দটা নিজেরাই নিয়ন্ত্রণ করতেছে। এজন্য বলছে যে ওই যে ছোট ছোট আলো জ্বালায় রাখছিল। এরপরে আবার ওই যে ঘরটাতে রাখছিল ওই ঘরটা অনেক বেশি ঠান্ডা ছিল, তাই না? তাহলে এইবার আসো আবার কিছু উদ্ভিদের বৃদ্ধির জন্য আমরা জানি হচ্ছে শৈত্য প্রদান করা লাগে। শৈত্য বা ঠান্ডা প্রদানের মাধ্যমে উদ্ভিদের ফুল ধারণ ত্বরান্বিত করার এই প্রক্রিয়াকে বলা হয় হচ্ছে ভার্নালাইজেশন। এই ভার্নালাইজেশন করার জন্য ওই ঠান্ডা রুমে রাখছে, আবার আলো অন্ধকার নিজেরাই হচ্ছে নিয়ন্ত্রণ করার জন্য ছোট ছোট লাইট জ্বালায় রাখছে। তারপরে ভার্নালাইজেশন প্রক্রিয়ায় উদ্ভিদ ভ্রূণের অগ্রভাগ ভার্নালিন নামক এক প্রকার পুষ্প উদ্দীপক উদ্ভিদ হরমোন তৈরি করে ফুল ও ফল ধারণকে ত্বরান্বিত করে। কি বললো কথাটা? ভার্নালাইজেশন প্রক্রিয়ায় মানে এই যে শৈত্য প্রদান করার প্রক্রিয়াটা, এই প্রক্রিয়ায় ভ্রূণের অগ্রভাগে মানে ছোট্ট যে গাছগুলা, ছোট্ট জিনিসকে আমরা ভ্রূণ বলি, ভ্রূণের ওই অগ্রভাগে ভার্নালিন নামক একটা হরমোন তৈরি হয়। ওই হরমোনটা কি করবে? পুষ্প উদ্দীপক উদ্ভিদ হরমোন, মানে ভার্নালিনটা হচ্ছে পুষ্প উদ্দীপক, ফুল ফোটাবে এরকম উদ্দীপনা তৈরি করবে উদ্ভিদের দেহে, এরকম একটা উদ্ভিদ হরমোন তৈরি করবে, ফুল ও ফল ধারণকে ত্বরান্বিত করবে। ত্বরান্বিত মানে হচ্ছে বৃদ্ধি। তাহলে এই কাজটা করতেছে, ফুল ফল ধারণ ত্বরান্বিত করতেছে, তাহলে এটা ভালো দিক। তাহলে এখানে কি হইলো? উদ্দীপকটাতে ঠান্ডা ঘরে রাখা মানে হচ্ছে ভার্নালাইজেশন প্রক্রিয়াটা করছে, আর ছোট ছোট আলো জ্বালানোর কারণে হচ্ছে ওরা আলোটা নিজেরা যাতে নিয়ন্ত্রণ করতে পারে। তাহলে আমাদেরকে উদ্দীপকে জানতে চাইছে যে খামারিরা এটা কেন করছে এই কাজটা? অবশ্যই ওদের তোমার হচ্ছে উপকার বা সুবিধার জন্য। তাহলে ওরা যাতে তাড়াতাড়ি ফুল ফল তৈরি করতে পারে, ওদের যে ফসলগুলা বা ওরা যে জিনিসটারই খামার করতেছে ওটা যাতে তাড়াতাড়ি বেনিফিটটা পায়, এই জন্য তাড়াতাড়ি যাতে ফুল ফল হইলে বাজারে তুলতে পারে, এই সুবিধার জন্য। মানে সুবিধার দিক তো অনেক আছে, অবশ্যই সুবিধা, এই জন্যই হচ্ছে কাজটা করতেছে। তাহলে ওদের কাজটা কি জন্য হলো? যাতে ওরা লাভবান হইতে পারে, তাড়াতাড়ি যাতে লাভবান হইতে পারে, এই কথাটা বলবো প্রথমে এক কথায়, তারপর বর্ণনা ভিতরতে এগুলো লিখবই। তাহলে আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি। আজকের পর্ব এই পর্যন্তই, পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।